দর্শক স্বাগত পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। আমরা প্রথমে পরিচিত হতে চাই আমাদের আজকের সম্মানিত অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক আরিফিন সিদ্দিকী, সম্মানিত উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় শিক্ষক। আমাদের সাথে আছেন আরেকজন তরুণ শিক্ষক এবং রাজনীতি নিয়ে তিনি কথা বলেন, জনাব মোহাম্মদ আরাফাত। স্বাগত আপনাকে স্যার, স্বাগত। দর্শক, আমরা 21শে আগস্ট পার হলাম। আমাদের 2004 সালের ঘটনাবলী আমরা জানি এবং আমাদের থমকে যাওয়ার মতো একটি ঘটনাকে আমরা দেখতে হয়েছে, যা দেখা কাঙ্ক্ষিত ছিল না। এই বিষয়গুলোর দিকে আমরা নজর দিতে চাই স্যার। না, আসলে যেটা হচ্ছে 21শে আগস্টের যে ঘটনাটা, মানে আমার প্রজন্মের জায়গা থেকে বলি, আমরা তো আসলে 15 আগস্টের ওই ঘটনার সময় আমরা প্রাপ্তবয়স্ক বা ওরকম ছিলাম না, যেখানে বোঝার মতন ওই বিষয়টা ছিল না। পরবর্তীতে আমরা বড় হওয়ার সাথে সাথে এগুলো জেনেছি, শুনেছি এবং যত জেনেছি তত অবাক হয়েছে যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। আর 21শে আগস্ট আমাদের চোখের সামনে ঘটলো। এবং 21শে আগস্টের মধ্যে দেখেন, 15 আগস্টের মধ্য দিয়ে যেমন আপনার শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়নি, এখানে যেমন একটি পুরো আদর্শকে হত্যা করা হয়েছে, যেটি খুব সহজেই বোঝে। এটার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন হয় না। আমরা জয় বাংলাকে হত্যা করেছি একই সাথে, 72-এর সংবিধানকে হত্যা করেছি একই সাথে, চেতনাকে একেবারে সমূলে হত্যা করেছি আমরা একই সাথে। যুদ্ধাপরাধের বিচার, দালালদের বিচারকে থামিয়ে দিয়ে তাদের পুনর্বাসন করা শুরু করছি 15 আগস্ট পরবর্তী সময়। খুবই সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল এই জিনিসটা। 21শে আগস্টে যে ঘটনাটা ঘটলো, এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি এবং উন্নয়নের গতিধারাকেও হত্যা করার একটা চেষ্টা, শুধুমাত্র তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যাকাণ্ড নয়। কেউ যদি ভেবে থাকে, আমি যেটা মনে করি যে তাদের নিজস্ব যারা ধরেন খুনি চক্র, নিজস্ব সুবিধার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য বা রাজনৈতিক প্রাপ্তির জন্য অন্যকে খুন করতে চায়, সেই খুনি চক্র যদি ওই কারণেও করে থাকে, কিন্তু তারা এটা বোঝেনি যে এমন একটা পলিটিক্যাল ইমব্যালেন্স ক্রিয়েটেড হবে যে এন্টার পুরো দেশটাই এটা মানে এই চক্রের মধ্যে পড়ে একটা বিশাল অরাজক একটা সমস্যা, সিচুয়েশন তৈরি হবে বাংলাদেশে। আবার গণতন্ত্র হারিয়ে যেতে, হয়তো রাজনীতি হয়তো অন্য পথে চলে যেত। কারণ সবকিছু একটা ব্যালেন্স লাগে, কিন্তু আপনি খেয়াল করে তো এই জিনিসগুলো করে আবার রাজনীতিতে কিছু এই মানুষগুলো আবার টিকে আছে। এরা অনেকে বড় বড় কথা বলে, আবার ভোট চায়, কিছু মানুষ আবার ভোটও দিচ্ছে। মানে এটা একটা অদ্ভুত লাগে আমার কাছে। মানে কিছু মিনিমাম কিছু তো একটা থাকতে হবে, রাজনীতির মিনিমাম ভ্যালুস তো থাকতে হবে। আমি যদি খুনি চক্র হয়ে যায়, তাহলে আমি রাজনীতিবিদ হলাম কি করে? আমি রাজনীতি করবো, আমি খুন করবো রাজনীতিতে? এটা কি ধরনের কথা? বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে সামরিক শাসন বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি ককটেলের ব্যবহার ছিল, এটা স্বীকৃত এবং ছিল, আমরা দেখেছি। কিন্তু এই গ্রেনেডের ব্যবহার বা গ্রেনেডকে প্রথমবারের মতন বাংলাদেশের রাজনীতিতে ইন্ট্রোডিউস করা হলো এই 21শে আগস্টের মধ্যে দিয়ে। মানে যেটি একটি একেবারে সামরিক একটি আপনার টুল বা অস্ত্র, যুদ্ধে ব্যবহৃত করা হয়। মানে এইটা কিন্তু আমি মনে করি আজকেও যারা শুনছেন এই অনুষ্ঠান বা যারা বাংলাদেশের জনগণ এই বিষয়টি জানেন, আর একটু গভীরভাবে এটা চিন্তা করতে হবে। এই পুরো জিনিসটার সাথে আমাদের এক একজনের ব্যক্তিগত ভবিষ্যৎ জড়িয়ে আছে। কিন্তু আমরা যদি এইসব জিনিস গভীরভাবে চিন্তা করে সঠিক অবস্থানটি না নিই, সমাজের নিরাপত্তা বিঘ্নিত হলে ব্যক্তির নিরাপত্তা থাকে না, ব্যক্তির নিরাপত্তা থাকে না, তার পরবর্তী প্রজন্মের নিরাপত্তা থাকে না, কারো থাকে না। আমরা যদি ভাবি আমি একজন হাউস ওয়াইফ, আমি শুধু সংসারটা সুন্দর করে চালালেই আমি খুশি, আমি একজন ছাত্র, আমি শুধু পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে খুশি, নো, আই হ্যাভ সাম আদার রেসপন্সিবিলিটিস। যখন গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে, সেখানে আমিও বিপাকে পড়বো। আমি যত ভালোই পড়াশোনা করি না কেন, ভালো ছাত্র হই না কেন, যতই সুন্দর সংসার চালাই না কেন, হাউস ওয়াইফ হই না কেন, কাজে এখানে আমার গভীরভাবে ভেবে এই ধরনের খুনি কুচক্রী চক্রদের প্রত্যাখ্যান করার মানসিকতা এবং সেই শক্ত অবস্থান নিতে হবে আমার জন্য। আমি যদি ধরেন নিঃস্বার্থভাবে পুরো দেশ, জাতি এবং সব মানুষের কথা নাও ভাবি, আপনি স্বার্থপরভাবে নিজের কথাটাই ভাবুন না কেন, এক্স্যাক্টলি, এবং ভেবে আপনি এদের এই ধরনের খুনি চক্র, এই ধরনের চক্রান্তকারী যারা, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে আমাদের শক্ত হবে। 21শে আগস্টের ঘটনাটি যখন ঘটলো, তখন ঘটার পরে আমরা কিছু এই যে আপনার দেখলাম, কিছু সাইন, কিছু সিমটম দেখলাম। যেমন ধরেন এই ঘটনা ঘটার পরেই সাথে সাথে পুলিশ, র্যাব যে কি করলো, আপনার পুরো পানি দিয়ে মুছে ফেললো পুরো এরিয়াটা। তারপর আপনার গ্রেনেডগুলি, যেগুলো একটা দুটো যে ফোটেনি যেগুলো, সেগুলোকে আপনার ধ্বংস করে দেওয়া হলো। তারপর যত ধরনের আলামত ছিল সব ধ্বংস করে ফেলা হলো। এগুলো যখন ঘটলো, তখন কিন্তু আমরা সন্দেহ করেছিলাম যে এই তৎকালীন সরকারের কোনো একটা মদত আছে এখানে, এটা আমাদের সন্দেহ ছিল। তারপর আমরা দেখলাম কি, এক ধরনের বিচার বিভাগীয় তদন্ত করে তো আমরা একবারে বুক ফাটায় ফেলি, কিছু হইলে বিচার বিভাগীয় তদন্ত সবাই জানি।
তার কি রিপোর্ট দিয়েছিল সেটাও তো আমরা জানি। মানে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে যেটা বলে না, একটা কথা আছে, পার্শ্ববর্তী দেশ কোন কোন দেশ খুঁজে বেরিয়েছে তারা এটার মানে আসলে কারা করেছে এটা বলতে চায়। এই নাটকগুলি হলো, তারপরে তো আমরা জজ মিয়া, তো আজকে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কেউ এরকম কিছু বিচারের নামে প্রহসন করলে জজ মিয়ার কথা বলে সবাই, জজ মিয়ার মতন এটা করছেন, এরকম হয়ে গেছে, এটা করলো। তখন আমাদের সন্দেহগুলি খুব দৃঢ় হলো যে তৎকালীন সরকারের মদদেই এটা হয়েছে। এটা ওই অংশের ইয়েটুকু স্পেকুলেশন আমাদের করতে হচ্ছে, সন্দেহ করেছে এসব আলামত দেখে। পরবর্তীতে আমরা যখন দেখেন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে গেল, তখন সরাসরিভাবে আমরা দেখলাম যে তৎকালীন সরকারের ইন্টেলিজেন্সকে এখানে করা হয়েছে, ইউজ করা হয়েছে। এই যে আজকে আমার কাছে রিপোর্ট আছে, পেপার থেকে আমি নিয়ে এসেছি। এই যে আপনার দ্রুত বিচার আদালত একে সাক্ষী দিচ্ছেন আপনার একজন ফিল্ড কর্মকর্তা ইউসুফ, বলছেন তৎকালীন এনএসআই চিফ আব্দুর রহিম সাহেব আপনার 12 আগস্টে সিএমএইচে ভর্তি হলেন কোনো কারণ ছাড়া, অসুস্থ না কিছু না, এবং মাঝখানে উনি যে হাওয়া ভবনে একটা মিটিংও করে আসছেন। এবং তারপর আমরা মুফতি হান্নানের যে সাক্ষ্যগুলি আমরা দেখি, স্পেসিফিকলি নামগুলি বলে দিচ্ছে। হাওয়া ভবনে প্রথম মিটিং কখন হলো, দ্বিতীয় মিটিংয়ে বাবর সাহেব, বোঝেন আপনি, লুৎফুজ্জামান বাবর, যিনি হচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি রক্ষক, আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে, রক্ষক ভক্ষকের ভূমিকায় গ্রেনেড হ্যান্ড ওভার করছেন মুফতি হান্নানদেরকে, যে গ্রেনেড ছুড়ে মেরে ফেলা হবে এতগুলি মানুষকে। এগুলো তো একবারে চলে আসলো। তো আমাদের সন্দেহটা সত্যে রূপান্তরিত হলো এই ব্যাপারগুলি বের হয়ে আসার পরে। তাহলে আপনি আমাকে বলেন, এটা কি কোনো রাজনীতির চরিত্র হলো? এটা কি রাজনীতি হতে পারে? এটা জঙ্গলের একটা অবস্থা এদেশে। সেই মানুষগুলি, সেই দলগুলি কি করে রাজনীতি, সুষ্ঠু রাজনীতির ধারায় আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে পারি? আপনি সমাধানের কথা বলছেন না, আমি বলি সমাধান নিহিত আছে বাংলাদেশের সাধারণ মানুষের এই জিনিসগুলি বোধ বুদ্ধি দিয়ে বোঝার মধ্য দিয়ে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে। আমাদের অনেক সিভিল সোসাইটি অনেককে আমরা বলতে শুনি কিছু আপনার সুপারফিশিয়াল, এটার বাংলা কি হবে, আপনার একেবারে সারফেস লেভেলে কিছু আপনার সলিউশন তারা দেয়, সমাধান, ভাষা সমাধান দেয়। কি সমাধান দেয়? এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে, যেটা নিয়ে আমরা সবাই অতিষ্ঠ হয়ে আছে এবং সবাই সাফারার। আমরা কি বলি, সিভিল সোসাইটি কি বলে, আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলকে বসতে হবে, বসে সমাধান করতে হবে। এভাবে কি সমাধান হবে? আমি সমাধানের স্থায়িত্ব কত? আমি এটাই বলছি, স্থায়িত্ব নাই তো। আপনাকে আগে বুঝতে হবে যে সংঘাতের রাজনীতির মূলে কি আছে। আপনি যদি মূলটাই ধরতে না পারেন, তাহলে আপনি সমাধান কি করে দেবেন? এই যে সংঘাতের রাজনীতির মূলে হচ্ছে বিভক্তি, ডিভিশন, ডিসএগ্রিমেন্ট না, কিন্তু খেয়াল করে দেখেন, মতদ্বৈধতা তো ডেমোক্রেসির বিউটি, থাকবেই দুটো দলের মধ্যে, কিন্তু বিভক্তি তৈরি হলো কোথা থেকে? প্রথম তৈরি হচ্ছে 15 আগস্ট থেকে। বঙ্গবন্ধু সহ সবাইকে হত্যা করা হলো, মুক্তিযুদ্ধ চেতনা হত্যা করে তারপরে কি করা হলো? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ অবরুদ্ধ করা হলো ইনডেমনিটি অর্ডিন্যান্সের মধ্যে, বিভক্তি রাজনীতি শুরু হলো। তারপর আপনি দেখেন পরবর্তীতে সেই যে 21শে আগস্টে ঘটনা ঘটিয়ে বিভক্তিকে আরো বাড়ানো হচ্ছে। তারপর আপনি দেখেন 15 আগস্টে কেক কেটে উৎসব করে এই বিভক্তিকে জিইয়ে রাখা হচ্ছে। কাজে আপনাকে বুঝতে হবে যে বিভক্তির মূলে কি এবং সেই বিভক্তি থেকে সংঘাত তৈরি হচ্ছে। কাজে আপনি আপনার মূলে যদি আঘাত না করেন, তাহলে আপনি বিভক্তি দূর করতে পারবেন না, সংঘাত যাবে না। আমরা সারা জীবন চিল্লাবো যে বসেন, আলোচনা করেন, এইভাবে হবে না তো। আপনাকে সুষ্ঠু রাজনীতিকে গ্রহণ করতে হবে এবং অসুস্থ রাজনীতিকে বর্জন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে শুধু সুস্থ এবং সুষ্ঠু রাজনীতিকে আমরা যদি পরিচর্যা করি, গ্রহণ করি এবং তার মধ্য দিয়েই এগুলোর সমাধানের সম্ভব, এছাড়া আর কোনো সম্ভব না। তো এই বোধ বুদ্ধি গুলো জাগ্রত করতে হবে সাধারণ মানুষ। এগুলো তো খুব বিগত অতীত না, আমাদের নাগরিক সমাজ তো জানেন। সেখানেই তো সমস্যা হয়েছে। আমাদের নাগরিক সমাজ জানেন, কেউ জানেন কিনা, বোঝেন কিনা, আবার কেউ জেনে বুঝে সাহস নিয়ে সত্য কথাটা বলতে চান কিনা বিভিন্ন এদিক ওদিক চিন্তা করে, সেখানেই তো সমস্যাগুলো হয়েছে। আমরা তো বারে বার আমাদের নিজস্ব ভবিষ্যৎকে, নিজেদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলে দিচ্ছি দায়িত্বশীল কথা না বলে, দায়িত্বশীল আচরণ না করে। এখানে তো দেখেন রাজনৈতিক যে কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে বিভিন্ন জনের বিভিন্ন দল মতের প্রতি সফট কর্নার থাকতে পারে, থাকবেই। এটাই হচ্ছে এক্স্যাক্টলি, এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে গণতন্ত্র। শত ফুল ফুটুক, বিভিন্ন মত থাক, আপনার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, সবকিছু থাকবে, কিন্তু মৌলিক জায়গাতে আপনার একটা অবস্থান থাকবে না। কোনটাকে আমি না বলবো, কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে বর্জন করবো, প্রত্যাখ্যান করবো, কোনটাকে শক্ত করে না বলবো, এটা থাকবে না। আমি সব জায়গায় ব্যালেন্স করে করে কথা বলবো, সব জায়গায় এটাও ঠিক ওটাও ঠিক বলবো, তাহলে কি করে হবে? যুদ্ধাপরাধের বিচার চাই, কিন্তু বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না। এগুলো কি ধরনের কথা? আমি গণতন্ত্রকে স্ট্রেনথেন করতে চাই, আবার যারা খুনি, যারা 15 আগস্ট ঘটায়, 21 আগস্ট ঘটায়, তাদেরকে আবার বৈধতা দেওয়ার জন্য আমি কথা বলছি। এগুলো কি ধরনের কথা?
কাজে আপনার মূল জায়গাতে তো শক্ত অবস্থা নিতে হবে, আমাদের মানে সাধারণ মানুষকে নিতে হবে। না, যেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে একটা অংশ অনেক সচেতন, আমি বলবো না যে সবাই। আবার এই তরুণ প্রজন্মের মধ্যে যেগুলো আপনার মৌলবাদী ফোর্স যেগুলো আছে, যেগুলো তাদের কথা শুনলেই মনে হবে যে কতটা পিছিয়ে আছে তাদের চিন্তা ভাবনা, যারা আপনার হত্যার হুমকি দেয় তাদের ফেসবুক পেজ থেকে, তারা কিভাবে সচেতন মানুষ, আধুনিক মানুষ, মুক্ত মনের মানুষ, সভ্য মানুষ আপনি বলবেন, এরকম লোকজন আছে না তরুণ প্রজন্মের মধ্যে, এই কাণ্ডগুলো তো ঘটাচ্ছে। কাজেই তরুণ প্রজন্মের একাংশ সচেতন, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে এই যে আপনার হত্যাকারী খুনি গোষ্ঠী, তারা হয়তো একটা ছোট্ট অংশ তারা থাকবে, কিন্তু তাদেরকে আবার না জেনে না বুঝে আর একটা বড় অংশ জনগণের যারা এমপাওয়ার করছে প্রত্যাখ্যান না করে, সেই জায়গায় আমি এখানে কয়েকটি জিনিস আপনাকে বলি। দেখেন, প্রগতিশীল মুক্ত বুদ্ধি চর্চার মানুষ যারা আধুনিক এবং ফিউচারিস্টিক, ভবিষ্যৎমুখী, এবং যারা ন্যায় বিচার, ন্যায্যতা এবং ন্যায়ের পক্ষে থাকেন, সততা এবং সত্যের পক্ষে থাকেন, এই মানুষগুলি যারা দেখেন তারা কিন্তু সবসময় মার খাচ্ছে, তারা কিন্তু কাউকে আক্রমণ করেন না, তারা আক্রান্ত হচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় আমরা আক্রান্ত হলাম, আমরা জীবন দিলাম, আমরা সম্ভ্রম দিলাম, আমরাই সবকিছু দিলাম। ৭৫ এসে আবার এই হত্যাকাণ্ডের শিকার হলাম। কিন্তু আপনি দেখেন, এই প্রগতিশীল মানুষগুলি যখন এই আক্রান্ত হওয়ার পরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা অন্যায় করেছে তাদের বিপক্ষে আমাদের ট্রিটমেন্টটা কি, তাদেরকে কিন্তু আমরা কেউ মেরে ফেলি না, তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় আনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় প্রথম ৫ বছরে পুরোটা করে যেতে পারেননি। কেন? ন্যায় বিচার এবং ডিউ প্রসেসের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য। বোঝেন, যদি আপনার প্রতিশোধ পরায়ণতা থাকতো মাথার মধ্যে, তাহলে সবাইকে ধরে ফাইন স্কোয়াড, যেহেতু তারা সেলফ ক্লেমড হত্যাকারী, তাদের কিন্তু বিচার করারও ওই অর্থে প্রমাণ করা গেছে আত্মস্বীকৃত, মেরে ফেলা যেত, কিন্তু এটা কিন্তু করা হয়নি। যত বড় বড় রাজাকার এবং এই যে যুদ্ধাপরাধী, এদের বিচার লাগে, এটা বাংলার মানুষ জানে না যে এরা কি করেছে। তারপরে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে ৫ বছর লেগে গেল, দেখেন এখনো শেষ হয়নি। সবাই চিন্তিত শেষ হবে কি হবে না, কার্যকর হবে কি হবে না। কাজেই এই যে প্রগতিশীল গোষ্ঠীটার সাথে ওদের এই যে লড়াইটা, একটা হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা মানুষ যারা বিচারের পক্ষে আছে, আর একটা হচ্ছে কোনো বাজ বিচার কিছু মানি না, শুধু খুনের মধ্যে আছে। এটা এখনো আমাদের এই প্রগতিশীল শক্তিকে থ্রেট করে আছে। আপনারা কি এই মেসেজগুলো তরুণদেরকে দিতে পারছেন সেভাবে? আমি যেটা মনে করি যে দীর্ঘ সময়ের মানে প্রগতিশীল এই ফোর্সকে বা এই অংশকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একেবারে নেতৃত্ব শূন্য করে যেভাবে চাপিয়ে রাখা হয়েছে দীর্ঘ ২১ বছর, যার কারণে হয়েছে কি একটা বড় অংশকে আপনি কিন্তু কনফিউজড করে, বিভ্রান্ত করে ফেলা হয়েছে। বিভ্রান্তি যখন তৈরি হয়েছে সমাজে, সেই বিভ্রান্তিটা আবার উল্টে দেওয়ার জন্য আপনার আরো ২১ বছর বা আরো একটু বেশি সময় লাগবে। এই সময়টা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু সেখানে যে আবার দেখা গেছে তার আগে আবার হত্যাকাণ্ড এবং আক্রমণের শিকার হচ্ছে প্রগতির ফোর্স, আবার একটা ২১শে আগস্ট তৈরি হয়ে যাচ্ছে, আবার একটা ১৭ই আগস্ট তৈরি হয়ে যাচ্ছে। অগাস্ট মাসটা কেন জানি আমাদের জাতির জীবনে একটা কলঙ্কময় একটা মাসের মতন একটা হয়ে দাঁড়াচ্ছে, অভিশপ্ত একটা মাসের মতন হয়ে দাঁড়াচ্ছে। তো এইখানে এসে আমাদের ওই কাজগুলি করতে হবে আমি মনে করি। আর একটা জিনিস আমি বলি আপনাকে, এখানে আমি মনে করি যে অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল যেগুলো আছে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, যেমন আপনি দেখবেন ফট করে একটা কথা বলে সবসময়, আওয়ামী লীগ কি একাই মুক্তিযুদ্ধ করেছে, তারা কি একাই, এটা কিন্তু কেউ বলেও না। প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রাজনৈতিক দল যে কোনো দল হতে পারে, শুধু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলেই তো হয়ে গেল। তাহলে কাউকে যদি বলা হয় আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নন, কেন বলা হয়? তার মানে আপনি নন, তার মানে আপনি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে গেছেন, আপনি জয় বাংলাকে ডিজোন করেছেন, ৭২-এর সংবিধানকে ডিজোন করেছেন, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সামহাও জাস্টিফাই করেন, আপনার ২১শে আগস্ট ঘটান বলেই তো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনাদের বলা যায় না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আওয়ামী লীগ ছাড়া আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি তাদেরও একটা দায়িত্বের জায়গা আছে, তাদেরও কিন্তু একটু বড় হয়ে উঠতে হবে। মানে তারা একটু যদি আকৃতিতেই, বিকজ আপনার রাজনীতিতে সেটা প্রয়োজন আছে। জনাব আরাফাত, আমি জানি না এটি আজকের আলোচনার সাথে কতক্ষণ প্রাসঙ্গিক। আকৃতিতে যারা বড়, তাদের থেকে আকৃতিতে যারা আরো ছোট, আরো ক্ষীণতনু, তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে আছেন। বা এক্ষেত্রে বড়রই কি দায়িত্ব নয় যে ছোট তাকে সাথে নিয়ে আসা? না, আমি যেটা আপনাকে বলি, যেটা হচ্ছে এখানে সব জায়গাতেই হয়তো দোষ ত্রুটি থাকতে পারে। পার্সোনালি আমি যেটা মনে করি যে আকৃতিতে ছোট হয়েও জামাত কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ফেলছে রাজনীতিতে। কেন? কারণ ও তো প্রতিক্রিয়াশীল রাজনীতি করে, ও তো ষড়যন্ত্রের রাজনীতি করে, ও তো বোম মারে মেরে ফেলে, কাজে ও পারবে। কিন্তু প্রগতিশীলরা তো ওগুলো করে না, কাজে প্রগতিশীলদের জন্য বড় হয়ে ওঠাটা খুব জরুরি। তো সেই জায়গায় ডাইরেক্ট দোষ কার এটা আমি জানি না, বা আমরা এটা অ্যানালাইজ করতে পারি যারা বড় বা ছোট। কিন্তু
আমার আকাঙ্ক্ষার জায়গাটি হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক স্পেসটা, এখানে আমি আওয়ামী লীগের মতো একটা পলিটিক্যাল পার্টির সাথে আরো বড় বড় কিছু বিকল্প প্রগতিশীল শক্তি দেখতে চাই, যাতে করে একটা সুস্থ রাজনীতির ধারা এই দেশে অব্যাহত থাকে, সংঘাত না থাকে, হ্যাঁ, যাতে করে 21শে আগস্ট না ঘটে। আমি সেই জায়গা থেকে বলছি, এবং সবারই দায়িত্ব আছে এখানে। তবে আরেকটা জিনিস আপনাকে বলি, যে বড় দল যেটি আছে সে তো নিজেই একটি রাজনৈতিক শক্তি, হ্যাঁ, কাজে সে তার নিজস্ব চিন্তাভাবনা এবং এজেন্ডা বা হোয়াট এভার তার যে ফিলসফি এগুলো আছে কিন্তু ছোট ছোট প্রগতিশীল রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট মানে হার্ডওয়ার্ক করার প্রয়োজন আছে আমি মনে করি। এই কাজগুলি করতে হবে, এবং আমার আকাঙ্ক্ষার জায়গাগুলো সেই দলগুলোকে বড় হয়ে আমি দেখতে চাই, বড় আকারে সেই কাজগুলি করার প্রয়োজন আছে। এখন আমাদের দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? স্যার একটা মজার কথা বললেন, ঠিক আছে, মজার বলবো কিনা, বাট হাসি লাগছে আসলে, যে গ্রেনেডে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য স্পেশাল চিকিৎসক এবং হসপিটাল আজকে আমাদের লাগছে। আপনি চিন্তা করেন, আমরা কি আরো কিছু 71-এর পর লাগার কথা ছিল না? তাহলে কি আজকে আমরা এরকম কিছু আরো হসপিটাল বানিয়ে অগ্রিম কিছু শিক্ষক অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখবো ভবিষ্যতে? কারণ 21শে আগস্টে তো শুধু গ্রেনেড মারা হয়নি, শামস কিবরিয়া সাহেবকে তো গ্রেনেড দিয়েই মারা হয়েছে। তো এই গ্রেনেডের আবার আক্রান্ত হবে এই জাতি বিভিন্ন পর্যায়ে, তার জন্য তাহলে তো এই প্রস্তুতি রাখা উচিত। গ্রেনেড স্পেশালিস্ট মানে চিকিৎসায় গ্রেনেড আক্রান্ত মানুষের যারা চিকিৎসক এই হসপিটাল বানিয়ে আমাদের রেডি করে আমরা রাখবো। এই দেশ কি আমরা চাই, নাকি আমরা এগিয়ে যেতে চাই? এই প্রশ্নটাই আমি রাখতে চাই।